আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চিত্রে শপথ করিতেছি যে সংসদের স্পিকারের কর্তব্য দেশে আবারও সংসদীয় গণতন্ত্রের যাত্রা। ব্যতিক্রমী শুরুর পর স্পিকার হলেন মেজর হাফিজ। সংসদকে কার্যকর করার প্রত্যয় সরকার ও বিরোধী দলের। প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। রাষ্ট্রপতির ভাষণ ঘিরে অধিবেশনে উত্তাপ। বিরোধী দলের ওয়াকআউট, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে বললেন রাষ্ট্রপতি। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। খালেদা জিয়া, খামেনি সহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত। অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ উত্থাপন। বাগেরহাটের রামপালে বরযাত্রীবাহী মাইক্রোর সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ। বরকনে সহ 14 জনের মর্মান্তিক মৃত্যু। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ইরান জুড়ে যৌথ বাহিনীর তাণ্ডবে তীব্র হচ্ছে জ্বালানি যুদ্ধ। বন্ধ থাকবে হরমুজ প্রণালী। জাতির উদ্দেশ্যে প্রথম লিখিত ভাষণে মুস্তাফা খামেনি। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আর আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। অর্থবহ ও কার্যকর গণতন্ত্রের অঙ্গীকার নিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। যদিও রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে শুরুর দিনে ওয়াকআউট করেছে বিরোধী দল। এর আগে রাষ্ট্রপতি আলাদা কক্ষে নতুন নির্বাচিত স্পিকার হিসেবে শপথ পড়িয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে। সংসদের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী 11 দলের সঙ্গে আলোচনা করার প্রত্যাশা জানিয়েছে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক পথ চলার নতুন অধ্যায়ের সূচনা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বেলা 11টায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুযায়ী অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি হিসেবে দলের প্রবীণ সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন। সমর্থন করে সরকারি ও বিরোধী দল। এর আগে তিনি বলেন, জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। মাননীয় সভাপতি। এরপর অধিবেশন সভাপতি ঘোষণা করেন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় স্পিকার নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার এম কায়সার কামাল। তাদের নাম সকল সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ গ্রহণের পর নতুন স্পিকার আনুষ্ঠানিকভাবে অধিবেশন পরিচালনা শুরু করেন। নিরপেক্ষতার স্বার্থে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। নিরপেক্ষতার খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। এরপর তিনি 5 সদস্যের সভাপতিমণ্ডলীর প্যানেলের নাম ঘোষণা করেন। তারা হলেন বিএনপির মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী ও জামায়াতের এটিএম আজহারুল ইসলাম। উপস্থিত সভাপতি মণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন।
এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। আলোচনার পর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মার্কিন ইসরায়েল হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ প্রয়াত কয়েকজন রাষ্ট্রনায়ক, সংসদ সদস্য ও জুলাই শহীদদের স্মরণ করে শোক প্রস্তাব গৃহীত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সাথে পৃথিবীর কোনো ত্যাগের কোনো তুলনা করা যায় না। অন্তর্বর্তী সরকারের আমলে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্ক্ষা বিবেচনা করে অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী। না হলে 30 দিন পর বাতিল হয়ে যেত অধ্যাদেশগুলো। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ। কার্যসূচি অনুযায়ী এরপর সরকারি কর্ম কমিশনের রিপোর্ট উপস্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। গঠন করা হয় স্থায়ী কমিটি। কার্য উপদেষ্টা কমিটি মনোনয়ন দেওয়া হলো। সংবিধান অনুযায়ী শেষে সমাপনী ভাষণ দিতে অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিরোধী 11 দলের সংসদ সদস্যরা ভাষণ প্রত্যাখ্যান করে অধিবেশন থেকে ওয়াকআউট করেন। এর মাঝেই রাষ্ট্রপতি তার ভাষণে সরকারের কার্যক্রম ও ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরেন। আশা করেন কার্যকর ও প্রাণবন্ত সংসদের। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও চর্চার ক্ষেত্রে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম 15 মার্চ সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার। মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। বিরোধী দলের আসন মাত্র 77। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশা করা হচ্ছে এবারের সংসদ হবে প্রাণবন্ত ও জবাবদিহিতার কেন্দ্র। আর তাহলেই নিশ্চিত হবে জাতীয় ও জনস্বার্থ, অর্থবহ হবে সংসদ ও গণতন্ত্র। আলমগীর স্বপন, যমুনা নিউজ, জাতীয় সংসদ, ঢাকা। দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ত্রয়োদশ সংসদ অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি বলেন, সরকার এই সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে উল্লেখ করে সংসদ নেতা বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি। সেজন্য দল মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ অপেক্ষা, সংগ্রাম আর ত্যাগের ফসল এই সংসদ অধিবেশন কক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। লুই আইকানের নান্দনিক এই স্থাপত্যে যেন গোটা দেশকে আগামীর পথে ডেকে নেয়ার প্রতীক্ষা। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নবযাত্রার ইঙ্গিত। তারেক রহমানের কাঁধে নতুন ভার আর দায়িত্বের আনুষ্ঠানিকতা। নিজের বয়স সমান রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীও বটে তিনি, তাও এক কঠিন পরিবর্তিত পরিস্থিতিতে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সূচনা বক্তব্যের মধ্য দিয়েই আনুষ্ঠানিক যাত্রা করল অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। বক্তব্যে তারেক রহমান স্মরণ করলেন 1971 থেকে শুরু করে 24-এর অভ্যুত্থান পর্যন্ত আন্দোলন সংগ্রামের শহীদদের। প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। দেশের প্রতিটি নাগরিককে স্বনির্ভর করতে বিএনপি কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। আমাদের দল কিংবা মত কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণের পর তাদের শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। গত 1.5 দশকের বেশি সময় ধরে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল। মহান জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। বিগত 1.5 দশকে যারা নিজেদেরকে এমপি পরিচয় দিয়েছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে
প্রাণবন্ত করে তুলতে চাই। সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করে তুলতে স্পিকারের, ডেপুটি স্পিকার ও বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিচালনায় আমরা আপনাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের, যার প্রথম অধিবেশনের দিনে বেশ ঐতিহাসিক এবং স্মরণীয় ঘটনার সাক্ষী হলো গোটা বাংলাদেশ। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই জাতীয় সংসদই হবে উন্নয়ন আর অগ্রগতির কেন্দ্রবিন্দু, কিংবা রাজনীতি আর রাজনৈতিক চর্চার মূলে সেটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তাকিয়ে আছেন তাই রাজনীতিকদের দিকেই এবং আইন প্রণেতাদের দিকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজেদের ইতিহাসে সেরা ফলাফল করে প্রথমবার জাতীয় সংসদে বিরোধী দলের আসনে জামায়াত ইসলামী। এর আগে কখনো সংসদ সদস্য নির্বাচিত না হওয়া জামায়াত আমিরও প্রথমবারের মতো হলেন বিরোধী দলীয় নেতা। তাই তো ঐতিহাসিক সংসদের প্রথম অধিবেশনে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিলেন জনগণের অধিকার রক্ষা ও ন্যায্য সরকারের প্রতিষ্ঠার বার্তা। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই সংসদে একে একে প্রবেশ করেন বিরোধী দলের নেতারা। সভাপতি বেলা 11টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক অধিবেশন। সভাপতিত্ব করেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সভাপতি হিসেবে তাকে স্বাগত জানান বিরোধী দল, তবে জানান আক্ষেপের কথাও। মহান সংসদের সভাপতি করার জন্য যার নাম প্রস্তাব করেছেন, উনি অত্যন্ত একজন সজ্জন, উনি অত্যন্ত প্রাচীন রাজনীতিবিদ। জুলাই সনদ অনুযায়ী সংসদের স্পিকার সরকারি দল থেকে আর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার কথা থাকলেও জুলাই সনদ নিয়ে বিএনপির গড়িমসির কারণেই তা গ্রহণ করেনি জামায়াত। তবে নবনির্বাচিত স্পিকার, ডেপুটি স্পিকারকে স্বাগত জানায় দলটি। বিরোধী দলের সাথে আলোচনা করলে পূর্বান্নেই এটার পরিবেশটি আরও উন্নত হয়, আমি সে আশাবাদ ব্যক্ত করে। এর আগে সংসদের প্রথম অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংসদকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের অধিকার রক্ষা ও ন্যায্য সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায় তার দল। আজকের এই সংসদে অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথম এই সংসদে ঢুকা, সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য বারবার নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব। কোনো নির্দিষ্ট দলের না হয়ে স্পিকারের কাছে ন্যায় বিচার পাওয়ার আশা প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। সরকারের কোনো কোনো প্রস্তাবে বিরোধী দল হিসেবে সমর্থন জানিয়েছে জামায়াত ইসলামী, আবার কোনো কোনো প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে দলটি। তারা বলছে, জনগণের কল্যাণে কাজ করে যেতে চান এই সংসদে দাঁড়িয়ে, সেই সাথে সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভূমিকা রাখতে চান কার্যকর বিরোধী দল হিসেবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, মুক্ত হয়েছে গণতন্ত্র। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে একথা বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের। বলেন, আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। ভাষণে তিনি ফ্যামিলি ও কৃষক কার্ড সহ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। রাষ্ট্রপতির ভাষণের সূচনাতেই তার অভিশংসন চেয়ে বিক্ষোভ দেখায় বিরোধী দলীয় জোট। তাদের হইচই আর স্লোগানে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্ট। এক পর্যায়ে ওয়াক আউট করেন বিরোধীরা। আমরা মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ওয়াকআউট করতে পারে বিরোধী দল, এমন ইঙ্গিত ছিল আগেই, হয়েছেও তাই। মহামান্য রাষ্ট্রপতি। প্রথম দিনের অধিবেশনের একেবারে শেষ দিকে বক্তব্যের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধিবেশন কক্ষে প্রবেশের ঘোষণা দেওয়ার সাথে সাথেই শুরু হয় হট্টগোল। দয়া করে আপনাদের আসনে বসুন। এর মধ্যেই স্পিকার রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দিলে আসন ছেড়ে প্রতিবাদ জানান জামায়াত জোটের এমপিরা। প্রদর্শন করা হয় জুলাই গাদ্দারি সংবলিত প্লেকার্ড। সংসদের শৃঙ্খলা রক্ষা করুন, অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন। রাষ্ট্রপতির ভাষণ শুরু করলে উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এক পর্যায়ে স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করেন তারা। অভিনন্দন ও শুভেচ্ছা।
ভাষণের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের। বিগত আওয়ামী লীগ সরকারকে আখ্যা দেন ফেসিবাদী হিসাবে। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। প্রায় আধা ঘন্টার বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন রাষ্ট্রপতি। তুলে ধরেন বিএনপি সরকারের নানা উন্নয়ন পরিকল্পনার কথা। বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান সৃষ্টি ও সম্পদ তৈরিতে বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে চালিকা শক্তি। সংসদের ভিতরে রাষ্ট্রপতি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সংসদের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী দল। এ সময় ওয়াকআউটের 3 কারণ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্পিকার মহোদয়কে অনুরোধ জানিয়েছিলাম তাকে যেন ভাষণ দিতে দেওয়া না হয়। তারা আমাদের কথা গ্রাহ্য করেন নাই। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। এদিন ওয়াকআউট করলেও রোববারের অধিবেশনে বিরোধী দল যোগ দেবে বলে আশা সরকার দলের এমপিদের। সংসদ শুধু ক্ষমতার মঞ্চ নয়, জবাবদিহিতা ও জন আকাঙ্ক্ষা প্রতিফলনের জায়গা। বিশিষ্টজনরা বলছেন 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে সরকার কাজ করবে। আর বিরোধী দল আগের মতো শুধু স্তুতি গাওয়া নয়, সংসদকে কার্যকর করতে রাখবে ভূমিকা। বিশিষ্টজনরা বলছেন একটি কার্যকর সংসদেই হতে পারে গণতন্ত্রের সবচেয়ে বড় ভরসা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ প্রয়াত 31 জন সংসদ সদস্য জুলাই যোদ্ধাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এছাড়া শোক প্রস্তাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ দেশি বিদেশি বিশিষ্টজনের নামও অন্তর্ভুক্ত করা হয়। স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করলে সর্বসম্মতভাবে তা গ্রহণ করেন সংসদ সদস্যরা। শপথ নেয়ার পর সংসদ অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। শুরুতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী ও সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী সহ 31 জন সংসদ সদস্যের প্রয়াণে শোক প্রস্তাব উত্থাপন করেন তিনি। এছাড়াও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নাম শোক প্রস্তাব হিসেবে পেশ করা হয়। এই সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এরপর প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনা হয়। মৃত দেশনেত্রী খালেদা জিয়া জীবিত খালেদা জিয়ার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। তার আত্মত্যাগ এই প্রত্যক্ষ করেই আমরা বড় হয়েছি এবং দেশের প্রতি, জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষা গ্রহণ করেছি। গণতন্ত্রের যে সুদৃঢ় ভিত্তি রচনা করতে চেয়েছিলেন, সেই সুদৃঢ় ভিত্তি সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে সেই বৈষম্যহীন বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। 24-এ আমাদের যে সমস্ত তরুণেরা, আমাদের ছেলেরা আমাদের একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য প্রাণ দিয়েছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বিরোধী দলীয় উপনেতা জামায়াতে ইসলামের নায়েবে আমির তার দলের প্রয়াত এমপি ও শরীফ ওসমান হাদি সহ কয়েকজনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন। জুলাই যোদ্ধাদের পক্ষে শোক প্রস্তাব চান বিরোধী দলীয় চিফ হুইপ। শোক প্রস্তাবটি এক পেশে করে তৈরি করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই, তাহলে এসব বিষয়ে আরো সচেতন হওয়া দরকার। স্পিকার, আমরা বিচার চাই, জুলাই গণহত্যার বিচার চাই, শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই, গুম খুনের বিচার চাই, বিগত সময়ে হওয়া লুটপাট এবং দুর্নীতির বিচার চাই। প্রস্তাবিত নামগুলো পর্যায়ক্রমে গ্রহণ করা হবে বলে জানান স্পিকার। এরপর সর্বসম্মতিক্রমে গৃহীত হয় প্রথম দিনের শোক প্রস্তাব। সংসদে উত্থাপিত শোক প্রস্তাব সমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হলো। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন। ৮ জুলাই ২০২৪ অন্তর্বর্তী সরকার গঠনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত ১৩৩টি অধ্যাদেশ জারি করে ড ইউনূস প্রশাসন। এসব অধ্যাদেশের মধ্যে প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে রাজনৈতিক ও আইনি নানান গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। উল্লেখযোগ্য অধ্যাদেশগুলো আর্থিক খাত, স্থানীয় সরকার, জুলাই গণঅভ্যুত্থান, বিশেষ নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ, নির্বাচনী সংস্কার, উন্নয়ন, প্রশাসন, জ্বালানি ও শিল্প বিষয়ক। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৩ দফা ২ ও ৪ এর বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, শোক প্রস্তাব, সংসদীয় কমিটি মনোনয়নের পর আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে ১৩৩ অধ্যাদেশের সবগুলোই উত্থাপন করেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আইনমন্ত্রী কর্তৃক বর্ণিত ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপিত হলো। এসব অধ্যাদেশ সরাসরি পাস বা বাতিল না করে সংসদের একটি বিশেষ কমিটির কাছে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী সংশোধন, অনুমোদন বা বাতিলের সুপারিশ করা হবে। স্পিকার, আপনার মাধ্যমে আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, ৩ বাহিনী প্রধান সহ বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যরাও। অধিবেশন শেষে প্রতিক্রিয়ায় বিশিষ্টজনরা বলেন, দেশ ও মানুষের উন্নয়নে কাজ করতে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এবারের সংসদ গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধিত্বই করবেন সংসদে। বাগেরহাটের রামপালে বাসের সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ছেলে ও মেয়ের পরিবারের ১৩ সদস্য সহ নিহত হয়েছেন ১৪ জন। নিহতদের মধ্যে বরকনেও রয়েছেন। আহত একজনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। বিকেলে মোংলার বাবুবাড়ি এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। মরদেহগুলো রাখা হয়েছে খুলনা মেডিকেল ও মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বিয়ে শেষে কনেকে নিয়ে বাড়ি ফিরছিল বরপক্ষ, কিন্তু পথে বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে মুহূর্তেই আনন্দযাত্রা পরিণত হলো শোকে। না ফেরার দেশে পাড়ি জমালেন ছেলে ও মেয়ের পরিবারের ১৩ সদস্য সহ ১৪ জন। পুলিশ জানায়, খুলনার কয়রায় মিতু ও সাব্বির হোসেনের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। পরে কনেকে নিয়ে মোংলায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বরপক্ষের লোকজন। বিকেলে রামপালে খুলনা মোংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান মাইক্রোবাসের চালক। এ সময় বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। নতুন বউর হচ্ছে আপনার নানি, দাদি ছিল, আবার ছোট বোনও ছিল। আমাদের পক্ষ থেকে 4 জন ছিল, বরের পক্ষ থেকে ছিল মনে হয় 8 জন আর ড্রাইভার। মোংলা থেকে একটি নৌবাহিনীর একটি বাস খুলনাগামী যেতেছিলেন, আর বিপরীত দিক থেকে একটা বিয়ের গাড়ি বরযাত্রী সহ সেই মুখোমুখি সংঘর্ষণ হয়। সংঘর্ষণ হওয়ার পরে তাৎক্ষণিকভাবে স্পটে 4 জন মারা যায়। আহতদের উদ্ধার করে রামপাল স্বাস্থ্যকেন্দ্র এবং খুলনা মেডিকেলে নেওয়া হলে আরও 11 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া আহত 2 জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এই ফ্যামিলির যে বড় সন্তান নাম জনি, সে আমাকে আনুমানিক 4:45-এর দিকে ফোন দিয়ে বলল যে মিঠু, আমার ফ্যামিলির সবাই একই গাড়িতে ছিল, আমি বাদে বাকি সবাই একই গাড়িতে ছিল, তারা সবাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 9 জন এসেছিলেন, তার মধ্যে 9 জনই মানে 8 জনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি, আর একজন হচ্ছে খুবই সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিল, এখন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুর্ঘটনার খবর পৌঁছালে বর ও কনে পক্ষের এলাকায় নেমে আসে শোকের ছায়া। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কেবল শিল্প খাতে যারা বিনিয়োগ করেছেন তাদের সুরক্ষা দেয়া সরকারের দায়িত্ব। এই শিল্পের সুরক্ষায় সরকার সব পদক্ষেপ নেবে, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, এই শিল্পের সমস্যা নিয়ে সবার সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কোঅপ নেতারা বলেন, সম্প্রচার নীতিমালা অনুযায়ী যারা লাইসেন্স ছাড়া কেবল টিভি সম্প্রচার করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ কোয়াব। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। কোয়াব নেতারা বলেন, ওটিপি প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধভাবে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে কেউ কেউ। লাইসেন্স ছাড়া, লাইসেন্সবিহীন কেউ এই যে কেবল টিভি এই সম্প্রচার করতে পারে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাদের কাছে আছে, আমরা পুঁজিবাদের কাছে জিম্মি হয়ে গেছি। আমরা ডিজিটালাইজেশন বাস্তবায়ন করলে আমরা কেবল অপারেটর যেভাবে সিকিউর হবো, আমাদের সাথে সম্পৃক্ত বাংলাদেশি দেশীয় যে বেসরকারি চ্যানেলগুলো আছে, দেশীয় চ্যানেলগুলো আছে, তাদেরও স্বার্থ সংরক্ষণ হবে। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, এই খাতে যারা বিনিয়োগ করেছেন তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। কোয়াবের সাথে আলোচনা করে এই খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করবে বলে জানান মন্ত্রী। আমি শুধু এতটুকু প্রতিশ্রুতি ঘোষণা করতে চাই যে কোনো ধরনের ব্যবসায়ী উদ্যোগকে সুরক্ষা দেওয়াই হবে আমাদের সরকারের কাজ। সঙ্গত কারণেই আপনাদের এই কেবল টিভি শিল্প খাতে আপনারা যারা ইতিমধ্যেই বিনিয়োগ করে বসে আছেন, আপনাদেরকেও সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। বিদ্যমান সমস্যা কাটিয়ে কেবল অপারেটরস খাত এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নতুন পোশাকে ঈদ উদযাপনে কেনাকাটায় জমে উঠেছে পিরোজপুর ও শেরপুরের ঈদ বাজার। নিজেদের পছন্দের পোশাক কিনতে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে মার্কেটগুলোতে ভিড় করছেন অনেকে। ঈদ ঘিরে পিরোজপুর সদর সহ 7টি উপজেলার মার্কেট ও শপিং মলগুলোতে ভিড় বেড়েছে ক্রেতাদের। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা সরগরম থাকছে মার্কেটগুলো। ক্রেতাদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। পোশাকের পাশাপাশি কসমেটিক্স আর জুয়েলারি কিনতেও ক্রেতাদের বেশ ভিড়। তবে অন্যান্য বারের চেয়ে এবার পণ্যের দাম তুলনামূলক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। শেরপুরের অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান সবখানে ক্রেতাদের ঢল। গজ কাপড় থেকে তৈরি পোশাক কিংবা শাড়ির দোকানে ক্রেতাদের ভিড় লক্ষণীয়, তবে দাম নিয়ে রয়েছে অসন্তুষ্টি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পুরোদমে রূপ নিয়েছে জ্বালানি যুদ্ধে। তেলবাহী ট্যাঙ্কার ও জ্বালানি স্থাপনায় হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। গত দুদিনে অন্তত 6টি ট্যাঙ্কারে হয়েছে হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। তাণ্ডব থামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর। আবারও নিজেদের জয়ী দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিস্ফোরক বোঝাই নৌযানের হামলায় ইরাকের বসরা বন্দরের কাছেই জ্বলছে তেলবাহী 2টি ট্যাঙ্কার। ড্রোন হামলার জেরে ওমানের সালালা বন্দরেও একটি তেলবাহী ট্যাঙ্কারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন ক্রমেই রূপ নিচ্ছে জ্বালানি যুদ্ধে। হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি হুমকি ধামকির মধ্যেই গত দুদিনে মোট 6টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলও তাদের অংশীদারদের 1 লিটার তেলও যেতে না দেওয়ার হুমকি দিয়েছে দেশটি। এমন বাস্তবতায় ব্যারেল প্রতি $200 খরচের জন্য বিশ্বকে প্রস্তুত থাকতেও সতর্ক করেছে তেহরান। আমরা খুব ভালো অবস্থানে রয়েছে। ওদের কোনো নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই নেই। এখন প্রশ্ন হলো আমরা কখন থামবো? আসলে আমরা চাই না তারা আবার মাথা তুলে দাঁড়াক। ইরানের হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেও। মিসাইল হামলার জেরে তেল আবিবে পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। জেরুজালেমের বিভিন্ন স্থান লক্ষ্য করেও হয়েছে হামলা। ইরান জুড়েও তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সামরিক স্থাপনার পাশাপাশি নির্বিচারে বেসামরিক স্থাপনাতেও চলছে হামলা। তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। আমরা কখনোই যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী সরকার বা তাদের অংশীদারদের 1 লিটার তেলও হরমুজ প্রণালী দিয়ে যেতে দেব না। জ্বালানির দাম কৃত্রিমভাবে কমিয়ে রাখা সম্ভব নয়। আমরা এরই মধ্যে সতর্ক করেছি, যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়লে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। হরমুজ প্রণালীতে আইআরজিসির একাধিক নৌযান ধ্বংস করেছে যৌথ বাহিনী। ট্রাম্পের দাবি, ইরানের মোট 58টি জাহাজ ধ্বংস করা হয়েছে। এছাড়াও তেহরানে আইআরজিসি ও বাসিস ফোর্সের অবস্থান লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয় তার বক্তব্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে মুস্তাফা বলেন, লড়াই চালিয়ে যাবে ইরান, বন্ধ থাকবে হরমুজ প্রণালী। ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, তবে অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ না করা হলে হামলা অব্যাহত থাকবে। আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা দেশকে পরাধীন হওয়ার হাত থেকে রক্ষা করেছে। আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। পার্লামেন্টে দাঁড়িয়ে জোর গলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে প্রশংসায় ভাসিয়ে আলোড়ন তুলেছেন ভারতের এক এমপি। বলেন, খামেনি প্রাণ দিয়ে দিলে ওয়াশিংটনের সামনে মাথা নত করেননি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই তার তিরস্কারে মাতেন সমাজবাদী পার্টির নেতা আনন্দ ভাদাওয়ারিয়া। যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলানোয় মোদীর তীব্র নিন্দা জানান তিনি। গাজায় ভয়াবহ আগ্রাসনের পরও ইসরায়েলের সাথে ভারতীয় প্রধানমন্ত্রীর সখ্যতারও জোর প্রতিবাদ জানান আনন্দ। खामनेई साहब को जिन्होंने अपने आप की तरह अमेरिका के आगे घुटने। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে আমি সালাম জানাই। তিনি নরেন্দ্র মোদীর মতো যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত তো করেননি, বরং মৃত্যুকে বরণ করে নিয়েছেন। আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।